প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে গতকাল ভারতের সরকার বাংলাদেশে ভারতীয় দূতাবাসের সব স্টাফদের ফ্যামিলি মেম্বারদের অবিলম্বে ভারতে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এটি একেবারে নতুন কিছু নয়। নানান কারণেই একটি দূতাবাসের সব স্টাফদের ফ্যামিলি মেম্বারদের ফিরিয়ে নিতে বলা যায়। তবে বাংলাদেশের জন্য এটা একটা নতুন এক্সপেরিয়েন্স বলা যায়, এবং বিশেষ করে পাকিস্তানেও যে মুহূর্তে ভারতীয় দূতাবাসের স্টাফরা অবস্থান করছে, ফ্যামিলি মেম্বারদের নিয়ে অবস্থান করছে, সেখানে বাংলাদেশে কি এমন ঘটনা ঘটলো যে একেবারে তড়ি ঘড়ি করে সবাইকে ফিরিয়ে নেওয়া হচ্ছে। এমনকি যাদের সন্তানরা বাংলাদেশে পড়াশোনা করছে তাদেরও বলা হয়েছে যে না, পড়াশোনা বন্ধ করে ইমিডিয়েটলি ভারতে আসো, ভারতে পড়াশোনা করো। সো দিস ইজ ভেরি আনইউজুয়াল। তো এটা কেন হচ্ছে সেটা নিয়ে আমি একটু সারাদিন একটু খোঁজ করবার চেষ্টা করছি। তো সেটি নিয়ে কথা বলবার আগে আমি একটু বলতে চাই যে বাংলাদেশের রাজনীতিতে একটা খুব কমন ব্যাপার হলো যে এই দল দেশ বিক্রি করে দিচ্ছে ওই দেশের কাছে। তার মানে যে আওয়ামী লীগ ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে, আবার বলা হচ্ছে যে বিএনপি বাংলাদেশকে পাকিস্তানের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। তো এই যে দেশ বিক্রির অভিযোগ, এটা আমরা দেখেছি, কিন্তু আসলেই দেশ বিক্রি কাকে বলে, আসলেই বিদেশের হাতে দেশ তুলে দেওয়া কি, সেটা মনে হয় যে ডক্টর ইউনূসের মতো করে আর কেউ আমাদের দেখাতে পারেনি। এই প্রথম আমরা দেখছি যে একটা বিদেশি শক্তির কাছে কিভাবে বাংলাদেশকে তুলে দেওয়া হয়, এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কোনো কিছুই আর এখন ডক্টর ইউনূসের কাছে কনসিডারেশনে নেই। আপনারা দেখছেন এই যে বর্তমানে বাংলাদেশে আমেরিকার যে তোড়জোড় চলছে। ইতিমধ্যে আপনারা জানেন যে সেন্ট মার্টিন বহুল আলোচিত একটা দ্বীপ, এবং এই দ্বীপের দখলদারিত্ব নেওয়ার জন্য সেই 70 সাল থেকে আমেরিকা কিন্তু তার কুনজর দিয়ে রেখেছে, এবং বঙ্গবন্ধু তখন বলেছিলেন যে না, এই দ্বীপ আমরা দেব না। জিয়াউর রহমান ক্ষমতায় এলেও এই দ্বীপটি আমেরিকা চেয়েছিলেন, এবং জিয়াউর রহমান অন প্রিন্সিপাল এগ্রি করেছিলেন যে তিনি সেন্ট মার্টিন দ্বীপটি বিদেশের হাতে তুলে দেবেন। শেখ হাসিনা সর্বশেষ যে সরকারে ছিলেন তিনি বলেছেন প্রকাশ্যে যে সেন্ট মার্টিন তার কাছে চাওয়া হয়েছে, কিন্তু তিনি দেশের 1 ইঞ্চি মাটিও বিদেশি শক্তির হাতে তুলে দেবেন না। সেই সেন্ট মার্টিনের 1/3 ইউনূস অলরেডি আমেরিকার হাতে তুলে দিয়েছে। এছাড়া বাংলাদেশে আরো একটা দ্বীপ রয়েছে, সোনাদিয়া দ্বীপ, ভীষণ প্রাকৃতিকভাবে আকর্ষণীয়, মহেশখালী উপজেলার খুব কাছে। এই দ্বীপটা, যেটা শেখ হাসিনার সরকার চেয়েছিল, এটা জাপান সরকারের সহায়তায় এখানে একটা ইকো পার্ক গড়ে তুলবার, সেই সোনাদিয়া দ্বীপটাকে পুরোটাই আমেরিকার হাতে তুলে দিয়েছে ডক্টর ইউনূস। আমাদের চিটাগাং পোর্ট, সেটাও বিদেশি শক্তির হাতে তুলে দিয়েছে। এছাড়াও চিটাগাং পোর্টের আশেপাশে আমাদের নেভাল বেস, যেসব সেন্সিটিভ এলাকা আছে, সেখানেও তিনি এই বিদেশি পরাশক্তির এন্ট্রান্সকে অ্যালাউ করেছেন। এবং মিয়ানমারের সাথে যে আরাকান আর্মির যে সংঘাত, সেখানে আরাকান আর্মিকে নিরাপদ করিডোর দেওয়ার ব্যাপারেও ডক্টর ইউনূস অনেকখানি এগিয়ে গেছে। শুধু যে আরাকান আর্মিকেই বাংলাদেশের বর্তমান অবৈধ সরকার ব্যাক করছে তা না, এই রোহিঙ্গাদের যে সামরিক শাখা আরসা, সেটাকেও বাংলাদেশ ব্যাক করছে। এই আরসা, আরাকান আর্মি, এরা নিজেদের মধ্যে যেমন লড়াই করছে, আবার এরা মিলে আরাকান সরকারের বিরুদ্ধে লড়াই করছে। তো সব মিলিয়ে দেশের যে ভয়াবহ একটা অবস্থার সামনে ডক্টর ইউনূস দাঁড় করিয়ে দিয়েছে, এটা এখন একেবারে দল অন্ধ বা ডক্টর ইউনূসের মানে পা চাটা এরকম লোকজন ছাড়া এখন এটা সবাই বুঝতে পারছে। কিন্তু এইটা, এই যে এই এলাকায়, এই সাউথ এশিয়ার এই বঙ্গোপসাগরকে কেন্দ্র করে এই যে আমেরিকার যে অবস্থান, এই অবস্থানটা যারা জিও পলিটিক্যাল সিচুয়েশন গুলো ফলো করেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমেরিকা এখানে যেভাবে আসন গেড়ে বসতে যাচ্ছে, তাতে রাশিয়া, চীন, এমনকি ভারতও খুব একটা হ্যাপি না, এবং এটা তাদের জন্য একটা বিরাট মাথা ব্যথা। স্বভাবতই মিয়ানমারেরও একটা বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে এই আরাকান আর্মি এবং আরসা। তাহলে এখন এই অবস্থায় যারা এই অঞ্চলে মার্কিন মাতব্বরি মেনে নিতে পারছে না, তারা কি বসে থাকবে? তারা ঠিক করেছে যে প্রয়োজনে মায়ানমারকে দিয়ে বাংলাদেশকে অ্যাটাক করাবে। এটা অনেক দিন ধরে আলোচনায় ছিল, কনসিডারেশনে ছিল, কিন্তু এটা একদম প্রায়
ফাইনাল হয়ে গেছে যে এর পেছনে রাশিয়া রয়েছে, চীন রয়েছে। তাদের মদদে মায়ানমার যে কোনো দিন বাংলাদেশকে অ্যাটাক করতে পারে এবং এই অ্যাটাকের পক্ষে তাদের কিন্তু যুক্তি আছে। এবার আসেন, কেন আমাদের ভারতীয় দূতাবাসের স্টাফদের ফ্যামিলিকে জরুরি ভিত্তিতে ভারতে ফিরিয়ে নেওয়া হচ্ছে? এর পেছনে অনেকগুলো কারণ আছে এবং সব মিলিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের সামনে একটা ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। গোয়েন্দা সূত্রের রিপোর্টে জানা গেছে বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করবে। এর আগে যেমন হাদির মৃত্যুকে কেন্দ্র করে প্রথম আলো এবং ডেইলি স্টার অফিস পোড়ানো হয়েছিল, ধ্বংস করা হয়েছিল, ঠিক একইভাবে বাংলাদেশের হয়তো গুরুত্বপূর্ণ আরো কোনো স্থাপনা তারা ধ্বংস করবে। এর বাইরেও আরো কিছু অ্যালার্মিং ইনফরমেশন আছে। এই যা যা কিছু বলছি সবই কিন্তু বিদেশি গোয়েন্দা সূত্রে পাওয়া, এগুলো কোনো গুজব বা আমার বানানো কিছু না। আর একটা কথা হলো যে বর্তমানে আফগানিস্তান এবং পাকিস্তান থেকে প্রচুর দুর্ধর্ষ জঙ্গি বাংলাদেশে মূলত এই তাবলিগের বেশে তারা বাংলাদেশে ঢুকেছে এবং এই জঙ্গি গোষ্ঠী ঢাকা এবং চট্টগ্রামে বিশেষ করে নানা রকমের জঙ্গি হামলা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সো এই যে বাংলাদেশের এই বর্তমানে এই রিপোর্টগুলো যখন আসছে তখন সেখানে স্বভাবতই একটা বিপদকে সামনে রেখে ভারত সরকার মনে করেছে যে তার দূতাবাসে একদম কিছু পুরুষ কর্মচারী বা যেগুলো একদম জরুরি দরকার সেই স্টাফগুলো থাকবে, বাকিদের সরিয়ে নেবে অ্যান্ড ডেফিনেটলি ফ্যামিলি মেম্বারদের। এর মধ্যে আপনারা খেয়াল করেছেন যে গতকাল বাংলাদেশে ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক তিনি তারেক রহমানের সাথে দেখা করেছেন, তারপরে তিনি ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে দেখা করেছেন এবং সেখান থেকে তিনি এয়ারপোর্টে গিয়ে সোজা দিল্লি গেছেন। আজকে তার একটা রাউন্ড টেবিল কনফারেন্স করার কথা। এই যে সারা কুকের মুভমেন্ট, তিনি তারেক রহমানের সাথে দেখা করলেন, প্রণয় ভার্মার সাথে দেখা করলেন, ভারতে গেলেন, এই বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো ইনফরমেশন ছিল না, আমার সূত্র এটা নিশ্চিত করেছে। সো এখন কেবলমাত্র যে ভারত তার হাইকমিশনের স্টাফদের ফ্যামিলি মেম্বারদের ফিরিয়ে নিলেন তা না, এখন ধারণা করা হচ্ছে যে ব্রিটিশ হাইকমিশন এবং ইউরোপিয়ান ইউনিয়নের অনেক দেশের হাইকমিশনেরও ফ্যামিলি মেম্বারদের এই মুহূর্তে বাংলাদেশ থেকে ফিরিয়ে নেওয়া হতে পারে। সামনে বাংলাদেশের জন্য কি অপেক্ষা করছে এটা ভাবতে গা শিওরে উঠছে। আমি জানি না, আমরা শুধু প্রার্থনা করি আল্লাহ বাংলাদেশকে রক্ষা করুন। 2024-এর জঙ্গি উত্থানের পর, ইউনূসের ডাকাততন্ত্র রাষ্ট্র দখল করার পর আমাদের কাছে মনে হয়েছে যে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই বাংলাদেশ বুঝি ইউনূসের চর্ব চোষ্য লেজ্জ পেয় এগুলোর জন্য তৈরি হয়েছিল। সেটা মনে করে ইউনূস বাংলাদেশকে এক দিক থেকে আপনার দুর্নীতি করেছে, অর্থনৈতিকভাবে শোষণ করেছে, লুণ্ঠন করেছে, আর অতি দ্রুত সে বাংলাদেশকে একটা বাণিজ্য চুক্তির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাছে বিক্রি করে দিয়ে সে 2 বছরের মধ্যে সবকিছু গ্রহণ করে সে ক্ষমতা ছেড়ে দেয় এবং তার পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আসে। তারেক রহমানের সরকার এসে কি করলো? তারাও অতি দ্রুত কোনো ধরনের সময় না দিয়ে ইউনূস যে গোলামির চুক্তি করে গেছে আমেরিকার সাথে, সেই গোলামির চুক্তি অনুযায়ী আপনার ওই 45,000 কোটি টাকা খরচ করে 14টা বোয়িং বিমান কেনার ব্যবস্থা করে ফেললেন। এই জিনিসটা ও বাংলাদেশ যে অতি দ্রুত আওয়ামী লীগ সরকার যাওয়ার সাথে সাথে 2 বছরেরও কম সময়ে এভাবে দেশ বিক্রি করে একটা বিদেশি শক্তির শৃঙ্খলে আবদ্ধ হয়ে গেল। তার বিপরীতে আমরা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনীতিটা আমরা একটু ভেবে দেখি, তাহলে আমরা দেখব এই কূটনীতি একজন রাষ্ট্রনায়কের প্রজ্ঞা, সাহস, দেশপ্রেমের এক অবিস্মরণীয় মিশ্রণ এবং তার ফলে বাংলাদেশ কিভাবে আপনার লাভবান হয়েছিল সেই বিষয়টা এখানে আমি একটু আলোচনা করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনীতির মূল কথা ছিল বঙ্গবন্ধু যেটা বলেছিলেন যে আমাদের আমরা সকলের প্রতি বন্ধুত্ব চাই, কারো প্রতি বৈরিতা চাই না। এটার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো একটা জিনিস মনে রেখেছিলেন, সেটা হলো বঙ্গবন্ধু 1974 সালে জাতিসংঘে দাঁড়িয়ে বলেছিলেন যে বিশ্ব হলো শোষক আর শোষিত, এই 2 ভাগে বিভক্ত, বঙ্গবন্ধু হলেন শোষিতের পক্ষে। ফলে পরবর্তীতে এই আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কূটনীতিতে তার পিতার
এই যে কথাটা জাতিসংঘে বলা যে শোষিতের পক্ষে, সেটাও আমরা অনেক কিছু দেখতে পাই, যে যেখানে মানুষ নির্যাতিত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে রাষ্ট্রগুলোকে মনে করেছিলেন যে সাম্রাজ্যবাদীদের কবলে পড়ে তারা অন্যায়ের শিকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় এই রাষ্ট্রগুলোর কিন্তু প্রতি সহানুভূতিশীল ছিলেন। সকলের প্রতি বন্ধুত্ব, কারো প্রতি বৈরিতা নয়, এই এই নীতি উনি ব্যবহার করে, এই নীতিটিকে যারা 24 জঙ্গি উত্থানের বিভিন্ন সাইবার সন্ত্রাসীরা এটাকে অনেক ধরনের আপনার ব্যঙ্গ করেছিল, কিন্তু সত্যিকার অর্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই নীতি দিয়েই কিন্তু এতগুলা সাফল্য পেয়েছিলেন কূটনীতিতে। কেমন দেখুন, বাংলাদেশ যে একটা ভূরাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্রবিন্দুতে অবস্থিত, এটা তো আমরা জানি। ভূরাজনৈতিক টানাপোড়েন মানে হলো, আসলে জিনিসটা যদি সহজে বলি, বাংলাদেশের যে আপনার ভৌগোলিক অবস্থান, এইটাতে বিভিন্ন ধরনের প্রভাব বিস্তার করে পরাশক্তিগুলো একে অন্যকে নিয়ন্ত্রণ করা বা তার উপর পর্যবেক্ষণ করা বা তার কোনো রকম ক্ষমতা বৃদ্ধি করা, এগুলার চেষ্টা করে। তো যার কারণে আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওই কথাগুলো উঠে যে মার্কিন যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিনে ঘাঁটি করতে চায়, কিংবা তারা বাংলাদেশের, ভারতের এবং ওই মিয়ানমারের একটা অংশ নিয়ে খ্রিস্টান রাজ্য গঠন করতে চায়। এই জিনিসগুলা, এই ধারণাগুলো তো আছেই। এগুলো এক একটা করা হয় বা করার চেষ্টা করা হয়, যাতে তারা অন্য দেশগুলার, মানে এরকম কিছু করতে পারলে সে চীনের উপর প্রভাব বিস্তার করতে পারবে, ভারতের উপর প্রভাব বিস্তার করতে পারবে, এই ধরনের উদ্দেশ্যে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বা যে কোনো সাম্রাজ্যবাদী বা বৃহৎ বা পরাশক্তি এই জিনিসগুলো গ্রহণ করে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ধরনের চাপের কখনো কিন্তু নতি স্বীকার তো করেনি, কিন্তু দেখা গেছে যে বিভিন্ন টানাপোড়েন থাকা সত্ত্বেও আমরা কিন্তু বিশ্বের যে 4টা পরাশক্তি আমাদের জন্য যারা রেলিভেন্ট, আপনার মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত এবং রাশিয়া এবং সাথে জাপানও, প্রত্যেকটা দেশের সাথে কিন্তু আমরা সমানভাবে সাফল্যজনক কূটনীতি আপনার মেনটেন করেছি। আপনি যদি চিন্তা করেন ভারতের সাথে, ভারতের যে সিকিউরিটি কনসার্ন যেটা আছে, যে ভারতে উত্তর পূর্ব ভারতে কোনো ধরনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকারীরা বাংলাদেশে ঘাঁটি কাটতে পারবে না, এইটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে এই ব্যাপারে নিশ্চিত করেছেন, এবং তাদের কোনো ধরনের তৎপরতা, অর্থাৎ ভারত বিরোধী কোনো তৎপরতা বাংলাদেশে কিন্তু তিনি চালাতে দেননি। এইটা এইরকম একটা অবস্থায় তারপরে আপনি দেখেন তিনি কিন্তু চীনের থেকে ঋণ নিয়ে আবার পদ্মা সেতু করেছেন। চীনও কিন্তু এই পদ্মা সেতু করে দিয়েছে। আবার রাশিয়া থেকে উনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করেছেন রাশিয়ার সাথে চুক্তি করে। একইভাবে উনি মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের যে ব্যবসায়িক স্বার্থ, গার্মেন্টস বিক্রি ইত্যাদি, এগুলো প্রতি বছর বৃদ্ধি পেয়েছে, কিন্তু কোনোভাবেই কোনো কিছু কমেনি। আপনারা আরো একটা জিনিস লক্ষ্য করবেন যে জো বাইডেন, অর্থাৎ 2024 সালের ইলেকশনের পর, তখন প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন, উনি কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনার অভিনন্দন জানিয়েছিলেন শেখ হাসিনা নির্বাচনের পর, এবং সেই সরকারের সাথে উনি প্রধানমন্ত্রী সরকারের সাথে কাজ করার জন্য অঙ্গীকারাবদ্ধ ছিলেন। এবং আমরা যেটা দেখেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যে ধরনের অন্যায্য দাবি দাওয়া করেছিলেন, সেগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনে না নেওয়া সত্ত্বেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু অতটুকু নত হয়েছিল। পরবর্তীতে আমরা যেটা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র ভেতরে ভেতরে 2024-এ যে জঙ্গিরা বাংলাদেশে জঙ্গি উত্থান করিয়েছে, তাদের সাথে মিলিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট থেকে সরে যাওয়াতে ভূমিকা রাখে। কিন্তু দেখুন, আমেরিকা কিন্তু এই সুযোগটা পেত না। অর্থাৎ ঘরের মধ্যে আমাদের যে অভ্যন্তরীণ শত্রু, বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতা বিরোধী এই মৌলবাদী এবং জঙ্গি শক্তিগুলো, তারা যদি ভেতর থেকে যদি আপনার এই সাবোটাজগুলো না করত, অভ্যন্তরীণভাবে যদি দেশটাকে পঙ্গু করার ব্যবস্থা না করত, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু কোনো সুযোগ পেত না। এবং মার্কিন যুক্তরাষ্ট্র জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে চিঠি লিখেছিলেন, আপোষমূলক চিঠি, সেই অনুযায়ী কিন্তু তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সুসম্পর্ক মেনটেন করে যেত, কারণ তাদের এছাড়া কিন্তু আর কোনো উপায় ছিল না।
কিন্তু সেটা করতে হলো না তাদের। তারা তাদের আরো যে গভীর অভিসন্ধি আছে সেটা তারা পূরণ করতে পারলো কিন্তু 24-এর জঙ্গি কোয়ালিশনে আপনার যারা জঙ্গি উত্থান ঘটিয়েছে তাদের সাথে হাত মিলিয়ে, এবং পরবর্তীতে তারা ইউনূস আসলো, তারেক রহমান আসলো। এই যে একটা কঠিন অবস্থা ছিল বাংলাদেশে, প্রতিটা পরাশক্তির সাথে সমান দূরত্ব বজায় রেখে আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা একেবারে তিনি কিন্তু এগিয়ে যাচ্ছিলেন। আপনারা শুধু এই জায়গাটা চিন্তা করুন যে জঙ্গিরা ছিল না বাংলাদেশে,